ফের ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে 5 শিক্ষার্থী। রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শিক্ষার জন্য শিশুদের চাপ না দিতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান। পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরো বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। বাসাবাড়ির গ্যাসের দাম 80% বাড়ানোর প্রস্তাব বিতরণ সংস্থার। মূল্য না বাড়িয়ে সিস্টেম লস কমিয়ে আনার পরামর্শ ভোক্তাদের। এবং তুরাগ তীরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ঢাকার চারপাশের নদীগুলোর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা পর্যন্ত চলবে অভিযান, জানালো কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। খবরে এছাড়াও থাকছে সদ্য মুক্তি পাওয়া যদি একদিন সিনেমা নিয়ে রিপোর্ট। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও পুনরায় ভোটের দাবিতে বিক্ষোভ করেছেন রোকেয়া হলের ছাত্রীরা। অন্যদিকে অনিয়মের অভিযোগ এনে ফের ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন নেমেছেন বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ অনশনে নামেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। গেল রাতে শিক্ষার্থীরা অনশনে অবস্থান নেন এবং ছাত্রীরা হলের ভেতরেই বিক্ষোভ করেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসেন হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়া সংবাদ সম্মেলন করছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভোট নির্বাচন আরম্ভ হওয়ার আগে আমাদের যে সমস্ত গণমাধ্যমের সাংবাদিকরা ছিলেন, আমি ওনাদেরকে ভিতরে নিয়ে ব্যালট পেপারগুলো খুলেছি। তারপর আমাদের যে নির্বাচনী সরঞ্জামাদি ছিল সেগুলো খুলে দেখিয়েছি যে প্যাকেট ভরা, অর্থাৎ আপনারা দেখেন, এবং যেখানে ভোট প্রদান করবে সে বক্সগুলো আমরা খুলে দেখিয়েছি। আমাদের মতো এত স্বচ্ছ এবং স্বচ্ছতা মনে করি আমি আমার হলের পক্ষ থেকে এবং আমাদের অন্যান্য প্রভোস্টরাও চেষ্টা করেছে স্বচ্ছতা প্রদান করানোর জন্য। মামলা আমরা লিটন নন্দীর বিরুদ্ধে সে যে দুঃখ প্রকাশ এবং সে তাকে বিবৃতি দিতে হবে ব্যাপারে, কেন সে এখানে তো তার বক্তব্য তো প্রত্যাহার করে। 2400 তো ভোটার নাই আমার, সে বলেছে 2000 ভোট আমরা প্রদান করেছে জোরপূর্বক। আমরা তো এই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটে নাই, কেন আমার ভোটার সংখ্যা হলো যে 1982 ভোট, আর আমার ভোট প্রদান করেছে আমাদের শিক্ষার্থীরা 1036। অবশ্যই ভুল তথ্য না, মামলা আমরা করবো না। সে আমাদের ছাত্র, আমাদের বিশ্ববিদ্যালয় তো আমাদের ছাত্রদের, শিক্ষক ছাত্র কর্মচারী সবাইকে নিয়ে আমরা তাকে বলবো এই বক্তব্য সে যাতে লিখিতভাবে এই বক্তব্য আপনাদের গণমাধ্যমকে দিয়ে দেয়। আমি দুঃখ প্রকাশ করছি, আমি সঠিক তথ্য আমি প্রদান করি নাই। যে বক্তব্য রাখবে, যে প্রার্থী বা যে শিক্ষক, ওনাকে সঠিক তথ্য পরিবেশন করার জন্য জেনে। হ্যাঁ, আমাদের হলের ইমেজ, আমাদের যে ছাত্ররা ভোট প্রদান করেছে তারাও তো দুঃখ পেয়েছে যে স্যার আমরা এইভাবে এত সুন্দর স্বচ্ছ ভোট প্রদান করেছি, কিন্তু এখন আমরা দেখছি যে টেলিভিশনে যে প্রার্থীরা গিয়ে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করছে। না, আমরা তাকে বলবো এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং দুঃখ প্রকাশ করার জন্য। যদি সে বক্তব্য প্রত্যাহার বা দুঃখ প্রকাশ না করে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা, ICT আইনে যে ব্যবস্থা করা দরকার সেটা করব। তবে আমরা চেষ্টা করব, সে আমাদের ছাত্র, সে একজন প্রার্থী, কারণ বিশ্ববিদ্যালয় তো ছাত্র এবং শিক্ষকদেরকে নিয়েই তো। আমরা মনে করি যে সে লিটন নন্দী এটা শুনবে এবং সেটা প্রত্যাহার করবো বলে আশা পোষণ করছি।
দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের প্রাধ্যক্ষ নিজামুল হক ভূঁইয়ার বক্তব্যের কিছু অংশ দেখছিলাম আমরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সঙ্গে শিক্ষার জন্য শিশুদের অতিরিক্ত চাপ না দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষক, অভিভাবক সহ সবার প্রতি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার প্রায় ৯৮%। গেল ১৩ বছরে এই স্তরে সাক্ষরতার হারও বেড়েছে প্রায় ১৯%। সঙ্গে ঝরে পড়া শিক্ষার্থী কমেছে অন্তত ২৯%। নিরক্ষরতা মুক্ত দেশ গঠনের লক্ষ্যে প্রতি বছর পালিত হয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এবার প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি স্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা না জড়িয়ে বরং শিশুদের চাপ মুক্ত রেখে শিক্ষা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিযোগিতা শিশুদের মধ্যে না হলেও মায়েদের মধ্যে বা বাবা মায়ের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু খুব একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরো বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে সরাসরি ভর্তি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শেখ হাসিনা। তাগিদ দেন খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়ার। ক্লাস 1-এ ভর্তির জন্য ছাপানো প্রশ্নপত্র দেওয়া হয়। এখন ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? এই প্রক্রিয়াটা কিন্তু বাতিল করতে হবে। যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, এটা ঢাকা শহর হোক, সারা বাংলাদেশ হোক, যে ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। এর আগে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯ জনের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ তুলে দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পুরস্কার তুলে দেন ২০১৮ সালে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে। মারুফ রেজা, RTV, ঢাকা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে বুধবার সকালে স্থানান্তর করা হয়েছে। সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডাক্তার আবু নাসার রিজভী এ তথ্য জানান। তিনি জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো এবং সকাল থেকে নরম খাবার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে চিকিৎসকরা সেতুমন্ত্রীর বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন বলেও জানানো হয়। গ্রাহক পর্যায়ে আবাসিক গ্যাসের দাম ৮০% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে এক চুলার জন্য গ্যাসের দাম ৭৫০ টাকা থেকে দাম বেড়ে হবে ১৩৫০ টাকা, আর ২ চুলার জন্য ৮০০ থেকে বেড়ে হবে ১৪৪০ টাকা। সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত গণশুনানিতে এমন প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। বাখরাবাদ গ্যাস কোম্পানির দাবি, বেশি দামে এলএনজি আমদানি ও প্রতিষ্ঠানের খরচ বেড়ে যাওয়ার কারণে দাম বাড়ানো প্রয়োজন, তবে সিস্টেম লস কমিয়ে আনলে গ্যাসের দাম বাড়ানোর দরকার হবে না জানিয়ে দাম বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন ভোক্তা প্রতিনিধিরা। বাস্তবতা বিবেচনায় আমার গ্যাসের কোম্পানির বিতরণ মার্জিন বৃদ্ধির জন্য আমি বিতরণ মার্জিন পুনর্নির্ধারণের জন্য কমিশনের নিকট আবেদন করেছি। কম গ্যাস দিয়ে বেশি টাকা নিচ্ছি, তারপরে আর কোন নৈতিক অধিকারে আমি প্রায় ডাবল আবার চাচ্ছি ৮০০ টাকারটা ১৪৪০ টাকা। দেশীয় গ্যাস যদি আমরা উত্তোলন করতে পারি তাহলে হয়তো আমাদেরকে এই উচ্চ মূল্যে বিদেশি এলএনজি আমদানি করতে হবে না। ঢাকার চারপাশে নদীগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদের আজ দ্বিতীয় পর্যায়ের ৫ম দিন চলছে। সকাল থেকে তুরাগ নদীর পূর্ব পাশে ঢাকা উদ্যান ও পশ্চিম পাশের সাভার থানার অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত আছে। এ সময় সিলিকন সিটি, নীলাকাশ ও অনির্বাণ বেসরকারি আবাসিক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব হাউজিং কোম্পানির বিরুদ্ধে নদী দখল করে প্লট বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে।
দর্শক, এই মুহূর্তে রাজধানী তুরাগ নদীর তীরে আছেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শিহাব, আজকে পঞ্চম দিনের মতো কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, কি অবস্থা দেখছেন আপনি সেখানে? জি, সকাল থেকে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। আমরা এই মুহূর্তে তুরাগ নদীতে অবস্থান করছি, ফেরিটির উপর অবস্থান করছি, যে ফেরিটি দিয়ে এক্সিবিটর আনা নেওয়া করা হয়। এবং একদিকে হচ্ছে ঢাকা উদ্যান, আর একদিকে হচ্ছে সাভার থানার শেষ প্রান্ত অর্থাৎ তুরাগ নদীর পশ্চিম পাড়ে সেই অংশটি পড়েছে আমিন বাজারের শেষ প্রান্ত। সেখানে আসলে 3টি আবাসন কোম্পানি গড়ে উঠেছে। আমরা যতটুকু জেনেছি সকাল থেকে সেখানে আমরা এসে দেখেছি যে সকালে সেখানে যে অবৈধ স্থাপনা এবং যে সীমানা প্রাচীরগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 2টি এক্সিবিটর থমকে আছে। এটি আসলে এই সামনে দেখতে পাচ্ছি যে 4তলা যে ভবনটি, এই ভবনটির কিছুক্ষণ আগে 1-1.5 ঘন্টা আগে হবে এখানে আসলে ভাঙচুর শুরু করা হয়েছিল এবং এখন পর্যন্ত কিছুক্ষণ আগে পর্যন্ত চলছিল। কিন্তু এর মধ্যে বাড়িওয়ালা এবং যারা ভাড়াটিয়া রয়েছে সবাই এসে অনুরোধ করায় বিআরডব্লিউটি কর্তৃপক্ষ আসলে কিছুক্ষণের জন্য তাদের কয়েক ঘন্টা সময় দিয়েছে যাতে তারা আসলে এখান থেকে তাদের যে জিনিসপত্র মাল সামানা রয়েছে সেগুলো যাতে সরাতে পারে। এগুলো সরানো হলে আবার এখানে উচ্ছেদ কর্ম শুরু করা হবে। আপনি হয়তো বুঝতে পারছেন যে এদিকে একটা রাস্তা রয়েছে এবং নদীর দুই পাশে যে ওয়াকওয়ে গড়ে ওঠার কথা বা তৈরি করার কথা, ঠিক ওয়াকওয়ের মধ্যেই আসলে ওই বিল্ডিংটি করা হয়েছে। তো যাই হোক, হয়তোবা যে ভবনটি করেছে সে হয়তো সচেতন না হয়ে এই অবৈধ কাজটি সে করে ফেলেছে। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে বিডব্লিউডির এই আজকে উচ্ছেদ অভিযান। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে ঠিক এখান থেকে কয়েকশো ফিট দক্ষিণ পাশে আরও একটি গার্মেন্টসও আমরা দেখেছি যে ভাঙচুর কাজ অব্যাহত ছিল এবং এই গার্মেন্টসের একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এবং এর মালিকও এসে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এসে অনুরোধ করে। অনুরোধের এক পর্যায়ে তাকেও কয়েকদিন সময় দেওয়া হয়েছে। সে অবশ্য জানিয়েছে যে সে নিজে এই তার গার্মেন্টসের যে ভাঙচুরের কাজ বা উচ্ছেদের কাজ সে নিজেই করবে, অর্থাৎ বিএডব্লিউটি যে তাদের যে তাকে যে সীমানা দিয়েছে সেই সীমানা অনুযায়ী সে কয়েকদিনের মধ্যে এই ভাঙার কাজ শেষ করবে বলে আর কি এখানে আর আজকে সেই গার্মেন্টসটিকেও ভাঙা হয়নি। একটি বিষয় ফারজান, আপনি জানেন যে এই যে উচ্ছেদ অভিযান চলছে সেটি সেই জানুয়ারির 29 তারিখে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 12 দিন উচ্ছেদ অভিযান, অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতিবার এই 3 দিন করে উচ্ছেদ অভিযান চলে 12 দিন এবং 12 দিনে প্রায় 1750 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এবং আজকে যে উচ্ছেদ অভিযান চলছে এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযানের 5ম দিন। গেল 4 দিনে প্রায় 200 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং এর মধ্যে একদিন আমিন মোমিন হাউজিং কোম্পানির যে নদীর দখল করে বা নদীর একটি চ্যানেল পুরোপুরি যে মেরে ফেলা হয়েছে বা খেয়ে ফেলা হয়েছে বা সেখানে প্লট বিক্রি করে যে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা হয়েছে, সেই প্লটটি যে মাটি সরানোর কাজ আমরা দেখেছি। আরেকদিন দেখেছি মধু সিটি থেকেও যে বিভিন্ন মাটি সরানোর কাজ বা যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো সরানোর কাজ এবং কয়েক কিলোমিটার উদ্ধার করতে দেখেছি। তো এই যে একের পর এক যে অবৈধ স্থাপনাগুলো আছে সবই উচ্ছেদ করছে বিআরডব্লিউটি এবং আস্তে আস্তে সেটি সামনের দিকে যাচ্ছে। এবং এই যে উদ্ধার অভিযান, এগুলো নদীর দুতীরে যে অবৈধ স্থাপনা এগুলো উচ্ছেদের কাজ অব্যাহতভাবে চলবে। নদীর যে পর্যন্ত ঢাকার চারপাশে সবগুলো নদীকে দখলমুক্ত করা না হয় সে পর্যন্ত এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এইটি আসলে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান এবং এই মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে এবং দ্বিতীয় পর্যায়ের আবার সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটি এপ্রিল মাসেও আরেকটি 12 দিনের জন্য আরেকটি উদ্যোগ নেওয়া হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 25 তারিখে আবার সরকারি অর্থাৎ 25শে মার্চ সরকারি ছুটি থাকায় সেদিন মঙ্গলবার সেদিন উচ্ছেদ অভিযানের কাজটি সেদিন সোমবারে একদিন আগে নিয়ে আসা হয়েছে। এ ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ তুরাগ নদী তীর থেকে উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 13 মার্চ 1971 স্বাধীনতার জন্য মরণপণ সংগ্রামের প্রস্তুতি আরও এগিয়ে নিচ্ছিল বাংলার বিদ্রোহী জনতা। এদিন পশ্চিম পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের নির্দেশে 15 মার্চ সকাল 10টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভ্যন্তরীণ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন শীতলক্ষ্যা নদীতে দীর্ঘ নৌ মিছিল বের করে এদিন। লাহোরের এক সভায় এদিন জাতীয় পরিষদের সংখ্যা লঘিষ্ঠ 5টি দলের নেতারা প্রেসিডেন্ট ইয়াহিয়াকে অবিলম্বে বাংলাদেশে গিয়ে শেখ মুজিবের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অনুরোধ জানান।
এদিকে এদিন বিশেষ বিমানে করে ঢাকা ছাড়েন জাতিসংঘ, পশ্চিম জার্মান দূতাবাসের কর্মচারী সহ ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার 265 জন নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানায় মাঝবাহী একটি পিকআপ ভ্যান হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের উপর উঠে গেলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হয়। এদিকে সকালে নওগাঁ সদর উপজেলার বাগবাড়ি এলাকায় মোটরসাইকেল গ্যারেজে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। সাকিব নামের ওই যুবক একই গ্রামের মামুনুর রশিদের ছেলে। পাবনার আটঘরিয়া উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন তারা। আওয়ামী লীগ প্রার্থীর পাশাপাশি নির্বাচনী দৌড়ে রয়েছেন 2 জন স্বতন্ত্র প্রার্থী। তবে সাধারণ ভোটাররা চান যোগ্য জনপ্রতিনিধি। পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য, ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। দ্বিতীয় ধাপে 18 মার্চ ভোট হবে পাবনার 7 উপজেলায়। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার। আমেজ বইছে আটঘরিয়া উপজেলাতেও। এখানকার চায়ের দোকান থেকে শুরু করে সবখানে এখন নির্বাচনী আলাপ। একটি পৌরসভা ও 5টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটিতে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সহ 3 জন প্রার্থী। এলাকার উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে যাচ্ছেন তারা। জনগণের সাথে সম্পর্ক আমার অনেক আগে থেকেই, তা আমার বিশ্বাস ইনশাল্লাহ জনগণ আমার পক্ষে। জননেত্রী শেখ হাসিনার গতিশীল উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তারা নৌকা মার্কার পক্ষে অবস্থান নেবে, তাদের কাছে আমি করজোর মিনতি আমি করছি। আওয়ামী লীগ, আটঘরিয়ার সাধারণ জনগণ সবাই তাকে প্রত্যাখ্যান করেছে। আমি সাধারণ জনগণের প্রার্থী হয়ে নির্বাচন করছি। তবে এলাকার উন্নয়নে যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি বানাতে চান ভোটাররা। দেশের যে কাজ করবি, রাস্তাঘাট ঠিক করে দিবি, হয়তো আমার সুবিধা অসুবিধাটা দেখবি জনগণের, তাকে আমরা ভোট দেবো। একজন ভোটার হিসেবে অবশ্যই আমি সৎ, যোগ্য এবং জনদরদি যে জনগণের কাছাকাছি আসতে পারে এমন নেতাকেই অবশ্যই বেছে নেব। যারা যোগ্য এবং দেশের উন্নয়নমূলক কাজ করবে তাদেরকেই আমরা ভোট দেব। এদিকে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে আইন শৃঙ্খলা থেকে শুরু করে শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করণীয় আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সাথে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আটঘরিয়া উপজেলায় মোট ভোটার 1,19,000 ভোট নেওয়া হবে 45টি কেন্দ্রে। রাসেল আহমেদ, RTV। এবার মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। অপরাধ করে কোনো ব্যবসায়ী যদি অপরাধ স্বীকার করে তাহলে তাকে জেলে পাঠানো হবে না জানিয়ে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বললেন, সৎ ব্যবসায়ীদের সবসময় সাহায্য করা হবে। সকালে কেআইবি সম্মেলনে জনতা ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। যদি কেউ অপরাধ করে এসে অত্যন্ত গোপনে যদি আমাকে বলে যে আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন, আমি ডেফিনেটলি আমি তাকে মাফ করার জন্য আমি অনেকভাবেই আমি এমিয়েবল থাকবো এবং আমি চেষ্টা করবো তাকে মাফ করার জন্য, প্রোভাইডেড তিনি আমার যে টাকা নিয়ে গেছেন, যা আত্মসাৎ করেছেন, যা বিভিন্ন পথে ব্যবহার করেছেন, তিনি যদি সেগুলো আমাকে ফেরত দেন। অনেকে হয়তো মনে করে যে 3 বছর 4 বছর আগে যা হয়ে গেছে উনি কীভাবে বের করবেন, আমি কীভাবে বের করবো আপনারা দেখতে পাবেন। যদি একদিন সিনেমাটি দেখতে রাজধানী সহ সারা দেশের সিনেপ্লেক্স এবং সিনেমা হলগুলো ছিল হাউসফুল। মুক্তির পর থেকেই দর্শক প্রিয়তা পায় বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা যদি একদিন। মুস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান, তাসকিন ও পশ্চিমবঙ্গের হার্টথ্রব অভিনেত্রী শ্রাবন্তী অভিনীত সিনেমা যদি একদিন মুক্তি পেয়েছে রাজধানী সহ সারা দেশের 30টি প্রেক্ষাগৃহে। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে, যদি একদিন শুধু একটি সিনেমা নয়, একটি পরিবারের গল্প, যে সিনেমায় ফুটে উঠেছে কর্ণের প্রতি পিতার দায়বদ্ধতা আর এক বন্ধুর প্রতি অন্য বন্ধুর প্রতিশ্রুতি রক্ষার নিদর্শন। মুক্তির 5ম দিনে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার হলে প্রদর্শিত হয় সিনেমার বিশেষ প্রিমিয়ার শো। অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। সিনেমা প্রেমীদের আবারও হলমুখী করতে আরটিভির উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী। বাংলাদেশ অনেক দিন আড়ালে পড়েছিল, আমরা এখন সামনে যেতে চাই।
সুতরাং আপনাদের কাজ আমাদের সুযোগ সেটা করে দিবে। এই ধরনের সৃজনশীল কাজ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে হবে, এইটা আমাদের প্রার্থনা। আজকে আপনারা যে কাজটি করলেন আমি আপনাদের অভিনন্দন জানাই। এত সুন্দর একটি আয়োজন যে বেঙ্গল মিডিয়া করেছে এবং আমাদের সমাজকে পরিশীলিত পরিমার্জিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি আশিক ভাইকে ধন্যবাদ জানাই, বেঙ্গল মিডিয়াকে ধন্যবাদ জানাই। যদি একদিন সিনেমাটি হয়তো শুরু করবে দর্শকদের সিনেমা হলে ফিরে আনার জন্য, আমি তাদের সকলের শুভকামনা করি। ছবির প্রযোজক প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, বাংলা ফিল্মের হারানো যৌবন ফিরিয়ে আনতে কাজ করবে আরটিভি। চলচ্চিত্রের সুদিন এসেছে, সেই বার্তাটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আরটিভি সাফল্য আনার জন্য কাজ করে, বাংলাদেশের জন্য কাজ করে। বাংলাদেশের চলচ্চিত্রে একটি দুর্দিন ছিল, কিন্তু আপনারা খেয়াল করেছেন বিগত কদিন ধরে সুন্দর সুন্দর মুভি আসছে, আরটিভিও সেই যাত্রায় সহযোগী হয়েছে। পরিবারের সকলকে নিয়ে দেখার মতো ছবি যদি একদিন, গল্পের প্লট মানুষের হৃদয় নাড়া দেবে বলে মনে করেন পরিচালক মোস্তফা কামাল রাজ। যারা এই পর্যন্ত ছবিটা হলে এসে দেখেছেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা, এবং যারা দেখেন নাই তারা সবাই তাদেরকে অনুরোধ করব হলে এসে ছবিটা দেখুন। সিনেমাটিতে বাবা মেয়ের সম্পর্কের রসায়ন দেখে আপ্লুত দর্শকরা। এই ধরনের ছবি বেশি বেশি নির্মিত হলে দর্শকরা হলমুখী হবে বলে মনে করেন রূপালী পর্দার তারকারা। পরিচ্ছন্ন একটা ছবি, প্রত্যেকে তার পরিবারের সদস্য নিয়ে দেখতে পারবে। আমাদের দেশের যারা দর্শক আছেন তারা এই ধরনের গল্প দেখতে চায়। ইটস আ ফ্যান্টাস্টিক মুভি, মানুষ একবার দেখলে বারবার দেখতে চাইবে। পরিবার নিয়ে দেখার মতো ক্লিন সিনেমা দরকার। আই থিঙ্ক দিস ইজ এ ক্লিন ফিল্ম। দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আসুন, যদি একদিন দেখুন। যদি একদিন দর্শকদের মন ছুঁয়ে যাবে তবেই সার্থক হবে সবার প্রচেষ্টা, এমনটাই মনে করেন চলচ্চিত্রের কারিগররা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ শেষ করব, তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এর ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে 5 শিক্ষার্থী। রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে ছাত্রীদের বিক্ষোভ। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা বন্ধ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শিক্ষার জন্য শিশুদের চাপ না দিতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান। বাসাবাড়ির গ্যাসের দাম 80% বাড়ানোর প্রস্তাব বিতরণ সংস্থার। মূল্য না বাড়িয়ে সিস্টেম লস কমিয়ে আনার পরামর্শ ভোক্তাদের। এবং তুরাগ তীরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ঢাকার চারপাশের নদীগুলোর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা পর্যন্ত চলবে অভিযান, জানালো কর্তৃপক্ষ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।